সো আমাদের এই কোর্সের লার্নিং অবজেক্টিভটা কি, এটা আমাদের জানা দরকার। আসলে ওয়েব ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা কি পড়বো, হ্যাঁ, এটা জানতে হবে। আর এই কোর্সটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই কোর্স থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে, যেটা কিনা তুমি তোমার প্রফেশনাল লাইফে গিয়ে আহ, এই যে বিষয়গুলো কাজে লাগাতে পারবা। ঠিক আছে? তো এখানে মূলত আমরা যে বিষয়গুলা নর্মালি শিখবো সেটা হলো ম্যাক্সিমাম বিষয় আসলে আমাদের পড়া হয়েছে, তারপরেও আমরা ওই বিষয়গুলো একটু রিক্যাপ করব। ঠিক আছে? কোন বিষয়গুলা? যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু রিক্যাপ করব। ঠিক আছে? তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করবা, সফটওয়্যার ডেভেলপ করতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে, তার মানে হলো তোমার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, প্রবলেম অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, ঠিক আছে, ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, তারপর হলো তোমার ইয়ার ডায়াগ্রাম, হ্যাঁ, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডেপ্লয়মেন্ট ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামগুলো তোমাকে জানতে হবে, যেহেতু এটা একটা ইঞ্জিনিয়ারিং। আমরা বলতেছি কথাটা, অনেকেই এটাকে একটু ভুলভাবে ব্যাখ্যা করে। সেটা হলো অনেকেই জাস্ট প্রজেক্ট করায় আর কি। তো হ্যাঁ, ল্যাবে আমরা প্রজেক্টই করব, বাট এই বিষয়গুলা মাথায় রেখে প্রজেক্টগুলো করব। ঠিক আছে? তার মানে হলো এখানে কিছু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? নর্মালি এখন কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সবাই পারে, সিএসির স্টুডেন্টও পারে, তারপর হলো ওই হিস্ট্রি স্টুডেন্টও দেখো যে লারাভেল ঠিকই পারে, লারাভেল বা ওই পিএসপি, ওয়ার্ডপ্রেস, ওগুলো না পারলেও ওয়ার্ডপ্রেস ঠিকই পারে সে। ঠিক আছে? মানে সেই ব্যাপক ফ্রিল্যান্সার তোমাদের থেকে অনেক বেশি। বাট তুমি তাকে একটা ডাটা স্ট্রাকচার জিজ্ঞেস করো, পারবে না। তুমি তাকে ক্লাস ডায়াগ্রাম জিজ্ঞেস করো যে কিভাবে ক্লাস ডায়াগ্রাম ড্র করে, পারবে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সিএসসি স্টুডেন্টস এন্ড আদার্স স্টুডেন্টস। ঠিক আছে? হু আর ডুইং ডেভেলপিং অর হু আর ডুইং ফ্রিল্যান্সিং। সো যারা ফ্রিল্যান্সিং করে হয়তোবা সে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বাট তারা কিন্তু ঠিকই ডেভেলপমেন্ট করতেছে, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন করতেছে বা আরো অনেক কিছু ধরনের কাজ করতেছে। ঠিক আছে? বা এক্সিস্টিং কোনো ই কমার্স সাইট আছে, ওইটাকে তারা কি ও কমার্স বা আরো কি জানি ভু কমার্স আছে, এগুলা দিয়ে তোমার মনে করো যে ওয়েবসাইট ঠিকই তৈরি করে ফেলতেছে, রাইট? সেক্ষেত্রে হয়তো বা তোমরা অনেক সময় পারো না। বাট এই যে বললাম না, ইঞ্জিনিয়ারিং যে টেকনোলজি গুলা, হ্যাঁ, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, তুমি একটা অ্যালগোরিদম জিজ্ঞেস করো, হয়তো একটা কুইক শট বা অন্য কোনো অ্যালগোরিদম জিজ্ঞেস করো, পারবে না। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে? সো এই জন্য আমরা এই কোর্সটাকে একদম সব কিছু মিলিয়ে করব। কিভাবে? আমরা ডেভেলপিংও করব, ঠিক আছে, ল্যাবে যেটা করতেছো প্রজেক্ট, আমার কোর্সে ওই প্রজেক্টটাই শো আপ করলেই হবে। ঠিক আছে? আলাদাভাবে কোনো প্রজেক্ট করার দরকার নাই। বাট আমরা একটু টেকনিক্যালি কাজগুলো করব। ঠিক আছে? তার মানে হলো একটা প্রজেক্ট যখন ডেভেলপ করব, প্রজেক্ট ডেভেলপ করার আগের যে ধাপটা আছে সেই ধাপটা হলো ইম্পর্টেন্ট। সো আমরা হলো এই বিষয়গুলা মাথায় রেখে আমরা হলো ডেভেলপমেন্টটা করব। ঠিক আছে? তো এখন আমাদের আর কি কি বিষয় মাথায় রাখা লাগবে? একটা সফটওয়্যার ডেভেলপ করতে গেলে আমাদের প্রধান যে বিষয়টা মাথায় রাখতে হয়, একটা মেথোডোলজি ফলো করতে হবে। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের মেথোডোলজি পড়ে আসছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনে। লেটস সে স্পাইরাল মডেল, অ্যাজাইল মডেল, তারপর হলো ওয়াটারফল মডেল, ঠিক আছে, ইটারেটিভ মডেল, এই ধরনের বেশ কিছু মডেল আমরা পড়ে আসছি, রাইট? তো এই মডেলগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে মডেলটা এখন বর্তমানে সফটওয়্যার কোম্পানিগুলো ইউজ করে সেটা হলো অ্যাজাইল মডেল। ঠিক আছে? অ্যাজাইল মডেলটা অনেক অ্যাডাপটিভ, যখন যে রিকোয়ারমেন্ট আসে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করতে পারি। এবং অ্যাজাইল মডেলের মধ্যে একটা টেকনিক হলো স্প্রিন্ট। তো স্প্রিন্ট, এই টেকনিকের মাধ্যমে আমরা নর্মালি প্রোডাক্টটা ডেভেলপ করব। এখন স্প্রিন্টটাকে আমরা ডেপ্লয় করব কোথায়, মানে স্প্রিন্ট যে আমরা করতেছি এটার ভিজুয়াল যে অ্যাক্টিভিটিস গুলা থাকবে সেটা কোথায় থাকবে, এটার জন্য আমরা ইউজ করব ট্রেলো। ঠিক আছে? ট্রেলো.com। তো এই ট্রেলো.com এ আমাদের সবার অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে?
তো আমরা থিওরি পড়বো, থিওরির সাথে আমরা এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো সম্পর্কে একটু আস্তে আস্তে জানবো। হ্যাঁ, আদারওয়াইজ আমাদের এই সাবজেক্ট পড়ার কোনো মানে নেই, ঠিক আছে। এই সাবজেক্টে থিওরি একটু কম, বাট এটার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচগুলো আছে, যে তোমাকে এই বিষয়গুলো মাথায় রেখে, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো মাথায় রেখে তোমাকে ডেভেলপমেন্ট করতে হবে, যেটা কিনা নর্মাল পিপল বা নর্মাল স্টুডেন্ট যারা ডেভেলপিং পারে তারা কিন্তু এটা করতে পারে না, বা এটা করে না, বা এটা জানেও না, অনেক সময় দরকার হয় না। সে যখন যে ডিজাইন আসতেছে ওই অনুযায়ী ডেভেলপিং করতেছে। বাট এটার যে একটা ইঞ্জিনিয়ারিং মডেল দরকার, রাইট? এখন তুমি একটা বিল্ডিং বানাবা, এই বিল্ডিং, এখন ব্যাপারটা যদি এরকম হয়, রাজমিস্ত্রিরা যেটা করে, হ্যাঁ, এলাকার দিকে দেখবা যে রাজমিস্ত্রিরা ইঞ্জিনিয়ার, ওরাই বিল্ডিং বানায়, ওরাই সবকিছু করে, ঠিক আছে। অনেক সময় আবার আমরা অনেক সময় বিভিন্ন ভাড়া বাসায় থাকি, তাই না? অনেক, তখন মনে হয় যে বাসার স্টাইল দেখে মনে হয় যে এই বাসা মনে হয় রাজমিস্ত্রি করছে, রাইট? এরকম ফিল হয়েছে কখনো? যারা ধরো বিভিন্ন বাসা ভাড়া করে থেকেছো, বা এরকম ফিল হয়েছে যে বাসায় ওঠার পর স্ট্রাকচার দেখে মনে হয়েছে এটা কোনো ইঞ্জিনিয়ার করে না, এটা রাজমিস্ত্রি করছে, এরকম মনে হয়েছে? গ্রামের দিকে স্যার বেশি হয় স্যার। বেশি হয়, হ্যাঁ, রাইট। গ্রামের দিকে বিষয়ে, আবার শহরের অঞ্চলে মনে করে যে মাঝে মাঝে আমি তো অনেক জায়গায় ভাড়া থাকছি, তো আমার দেখে মনে হয়েছে এই বাসাটা আসলে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে আর্কিটেক্ট করানো মানে ডিজাইন করানো হয় নাই, এই বাসাটা দেখা গেল রাজমিস্ত্রি বলছে যে ভাই আমার এরকম এরকম লাগবে, এরকম এরকম বানান। তার মানে রাজমিস্ত্রি হলো কি করছে, ওই একটা স্ট্রাকচার বানাইছে, বানায় তুলছে, পরে বলছে ভাই আপনার কোন দিকে রুম লাগবে বলেন, এইদিকে একটা রুম বানাই দিছে, এইদিকে একটা রুম বানাই দিছে। এরপরে কয়েকদিন পরে বলে ভাই হইলো না তো, রুম গুলা তো একটু কেমন হয়ে গেছে, ঠিক আছে, তার মানে রুম আবার ভাঙো, আবার করো। ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং মডেল নাই। আর যদি তুমি একটা প্রপার ওয়েতে যাও একটা বিল্ডিং বানানোর জন্য, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা ডিজাইন করতে হবে আর্কিটেক্ট দিয়ে, তাই না? যারা আর্কিটেক্ট তাদের দিয়ে একটা ডিজাইন করতে, আর্কিটেকচারাল ডিজাইন করতে হবে বিল্ডিং এর ইনিশিয়ালি, যে কতগুলা কলাম হবে, কতগুলা এখানে ইয়া হবে, ফ্লোর হবে, কতগুলা রুম হবে, কোন দিকে ওয়াশরুম হবে, কোন দিকে বারান্দা হবে, সব কিন্তু ডিফাইন থাকে, রাইট? ওই মডেলের মধ্যে। দেন ওইটা অনুযায়ী কিন্তু রাজমিস্ত্রি তখন কাজ করে, এদিক সেদিক কিন্তু করতে পারে না। তার মানে হলো আমরা যারা সিইসির স্টুডেন্ট তারা যেটা করব, এবং সফটওয়্যার কোম্পানি, ভালো ভালো সফটওয়্যার কোম্পানি, মাইক্রোসফট, গুগল, ঠিক আছে, বা বাংলাদেশের যে টপ লেভেল কোম্পানিগুলো আছে, ব্রেন স্টেশন 23 বা ডাটাসফট, বা তোমার রিফ সিস্টেম, টাইগার আইটি কোম্পানি, এই কোম্পানিগুলো বেসিক্যালি তোমার স্ট্রাকচারগুলো ফলো করার চেষ্টা করে, ঠিক আছে। তাদের ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেলটা একটু হাই। তো 5 ধরনের ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল আছে, 1 2 3 4 5, ঠিক আছে। 5 হলো হাইস্ট লেভেল, ঠিক আছে। তো গুগল, মাইক্রোসফট এরা সবসময় এই ধরো 5 লেভেলে আছে আর কি, যেখানে রিসার্চ হয় এবং ডেভেলপমেন্ট হয়, একসাথে দুইটা হয়, ঠিক আছে। উইদাউট রিসার্চ কোনো ডেভেলপমেন্ট হবে না। একটা সফটওয়্যার প্রজেক্ট ডেভেলপমেন্ট করবে, ওটার উপরে আগে 6 মাস রিসার্চ হবে, যে এটা কাস্টমার কিভাবে নিবে, কিভাবে খাবে, ইউজারের এক্সপিরিয়েন্স গুলা কেমন হবে, তারপর হলো ইউজার কোন ডিজাইনটা ভালো খাইতে পারে, বুঝো নাই? জিনিসটা তো খাওয়াইতে হবে কাস্টমারকে। যদি কাস্টমারই যদি না খায় তাহলে তো লাভ নাই, আমার কথা বুঝো নাই? তো কাস্টমারকে টার্গেট রেখে আমাকে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে, ঠিক আছে। আর আদারওয়াইজ যদি আমি চিন্তা করি আর মাথায় একটা আইডিয়া আসছে ডেভেলপ করে ফেলি, বসে আমরা যেটা করি আর কি, আমরা এখনো হয়তো ওই প্র্যাকটিসটা করি, ঠিক আছে। হ্যাঁ, যখন যেটা আসলো করে ফেললাম আর কি, এরকম কোনো মডেল নাই, কোনো আর্কিটেকচার নাই। তার মানে হলো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওই যে একটা বিল্ডিং এর যেমন একটা আর্কিটেকচারাল মডেল আছে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আর্কিটেকচারাল যেটা বেস মডেল, সেটা হলো ক্লাস ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই ক্লাস ডায়াগ্রাম দেখে আমি বুঝতে পারি যে আমার একটা সিস্টেমের কতগুলা ক্লাস হবে, ঠিক আছে, ওই ক্লাসের মধ্যে কতগুলা ফাংশন থাকবে, ওই ফাংশনের মধ্যে কি কি কাজ হবে, কি কি ভেরিয়েবল আছে, কার সাথে কার কানেকশন আছে, ইনহেরিটেন্স আছে কিনা, মানে একটার সাথে আরেকটা বৈশিষ্ট্য সে পাবে কিনা, ঠিক আছে, আবার এনক্যাপসুলেশন আমরা করব কিনা, এভরিথিং এভরিথিং তুমি ওই ক্লাসের মধ্যে ডিফাইন করে দিবা, রাইট? তার মানে হলো ডেভেলপাররা ওয়ান কাইন্ড অফ রাজমিস্ত্রি বলতে পারো, ঠিক আছে। তাহলে এই কাজটা করে কে ক্লাস ডায়াগ্রাম বা এই ধরনের ডিজাইনগুলো করে সিস্টেম আর্কিটেক্ট। তো সিস্টেম আর্কিটেক্ট আলাদা একটা পোস্ট, আলাদা একটা ডেজিগনেশন, ঠিক আছে, হিউজ স্যালারি, তোমাকে মিনিমাম 5 থেকে 6 বছর সফটওয়্যার কোম্পানিতে জব করার পরে তোমাকে এই ডেজিগনেশন গেইন করতে হবে, ঠিক আছে। আফটার দ্যাট তুমি এই সিস্টেম অ্যানালিস্ট হিসেবে তুমি সফটওয়্যার কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো সিস্টেম অ্যানালিস্ট এই কাজগুলো করে দেয়। তো ডেভেলপাররা কি করে, কাজ কি, ওই যে ক্লাস ডায়াগ্রাম পেয়ে গেল, ডেভেলপার তো বুঝেই গেছে কতগুলো ক্লাস হবে, একটা সিস্টেম তৈরি করতে দেখা গেল যে 20টা ক্লাস হবে,
তো তখন সে 20টা ক্লাস তৈরি করে ফেলে। ঠিক আছে, তো লারাভেল যদি আমরা শিখি, আমরা হয়তো বা সেগুলা মডেল বা তোমার ধরো কন্ট্রোলারের মাধ্যমে আমরা পরবর্তীতে বুঝবো। ঠিক আছে, তো এই কোর্সে আমরা কি কি শিখবো টুলস, সেটা আমরা পরে বলতেছি। তার আগে আমরা আলোচনা করে নিই, বেসিক আলোচনা, যে আমাদের আসলে এই কোর্সে আমরা আসলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফলো করে আমরা কিভাবে কাজ করতে পারি, বিভিন্ন মডেল ফলো করে, এবং বিভিন্ন অনলাইন যে টুলসগুলো আছে সেই টুলসের মাধ্যমে মডেলগুলোর ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, আমরা কিভাবে করতে পারি। তো এই ক্লাস ডায়াগ্রাম যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি যদি একজন নভিস, তুমি বিগিনার পর্যায়েও থাকো, তাহলে তুমি কি ডেভেলপমেন্ট করতে পারবা না? তুমি যদি ক্লাস ডায়াগ্রাম বুঝো অ্যাকচুয়ালি, তুমি তখন কতগুলা ক্লাস হবে তুমি ডিফাইন করে ফেলতে পারবা। একটা ক্লাসের মধ্যে কতগুলা ফাংশন হবে, তুমি কিন্তু ফাংশনের নাম সহ দিয়ে দেয় ক্লাসের মধ্যে। ক্লাসের নাম কি হবে, ফাংশনের নাম কি হবে, ভেরিয়েবলের নাম কি হবে, এগুলা সিস্টেম আর্কিটেক্ট তোমাকে দিয়ে দিবে। তুমি খালি লজিক দিবা, তোমার কাজ হবে লজিক দেওয়া। রাজমিস্ত্রি যেটা করে সবকিছু দেওয়া আছে, রাজমিস্ত্রি শুধু বিল্ডিং উঠায় আর কি, ইট দিয়ে গেথে 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 বিল্ডিং উঠায়, ওই কাজটা মনে করো যে তোমার করতে হবে আর কি। ঠিক আছে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, এটা মানে জাস্ট একটা এক্সাম্পল। ঠিক আছে, ইনিশিয়াল অবস্থায় ডেভেলপাররা এজ লাইক এজ তোমার রাজমিস্ত্রি। ঠিক আছে, তো রাজমিস্ত্রির মধ্যেও কিন্তু শিল্প কৌশল আছে, তাই না? সে যদি বিল্ডিংটা ডিজাইন দিয়ে দিলাম, বাট ওই ডিজাইন অনুযায়ী যদি সে কাজ না করতে পারে, তারও কিন্তু দূরদর্শিতা চিন্তা থাকতে হবে, রাইট? একটা বিল্ডিং এর সবশেষে সৌন্দর্য ডিপেন্ড করে রাজমিস্ত্রির উপরেই, তাই না? আমরা তো আর্কিটেকচারাল মডেলটা আর দেখি না, আমরা ফাইনালি বিল্ডিং এর কি দেখি, বিল্ডিংটা দেখি, বা এই 5 তলা 6 তলা যে বিল্ডিংটা হইলো, বা একটা ডুপ্লেক্স বাড়ি করলো, সেটার ভিউটা কেমন সেটা কিন্তু আমরা ফাইনালি দেখি। তাহলে ওইটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আবার রাজমিস্ত্রির উপরেই, তাই না? হয়তোবা বিল্ডিং এর ভিত মানে স্তর বা এই জিনিসগুলা শক্ত হয়েছে কিনা, বা কি হবে, কেমন হবে, শক্তিশালী হবে কিনা, ঘূর্ণিঝড়ে ভাঙবে কিনা, এটা ডিপেন্ড করে নর্মাল আর্কিটেকচারাল মডেলের উপরে। বাট বিল্ডিং এর সম্পূর্ণ ডিজাইনটা আবার ডিপেন্ড করে কিন্তু ওইটার উপরে, তাই না? তো তুমি যখন ডেভেলপমেন্ট করতে যাবা, তুমি যদি ঠিক মতো ফাংশনালিটি গুলা ডেভেলপ করতে না পারো, ইরর থাকে, তাহলে কিন্তু হবে না, তাই না? সফটওয়্যার অনেক বাগ থেকে যাবে। সো লাইক দ্যাট। সো জাস্ট ফর এক্সাম্পল মানে আমি তোমাদের এটা জাস্ট দিয়েছি। সো এখন আমরা যেটা করতে পারি, যখন আমাদের কাছে ক্লাস ডায়াগ্রাম চলে আসবে, আমরা তখন ডেভেলপমেন্ট শুরু করে দিব। এখন ডেভেলপমেন্ট যে শুরু করব, এই ডেভেলপমেন্টটাও তোমার একটা মডেল অনুযায়ী হবে। ঠিক আছে, একটা মডেল অনুযায়ী হবে, যে আমরা ধরো স্প্রিন্ট মডেল ইউজ করবো। স্প্রিন্ট ইজ এ মডেল অফ তোমার কি বলে, এজাইল মেথডের একটা প্রসেস স্প্রিন্ট। তো স্প্রিন্টে কি হয়, স্প্রিন্টে তোমার মিটিং হয়, একটা গোল সেট হয়, যে আমরা 10 দিনে 12 দিনে এই কাজগুলো করব। ঠিক আছে, ধরো 10টা কাজ, আমি আমার টিম মেম্বার 5 জন আছে, 5 জনকে আমি 2টা করে কাজ অ্যাসাইন করে দিলাম। এই কাজগুলা নরমালি আমরা স্প্রিন্টের মধ্যে ফিক্স করে ফেলি কে কোনটা করবে, এবং এগুলার ভিজুয়ালাইজেশন করি আমরা তোমার টেলর মাধ্যমে, টেলর.com। ঠিক আছে, যার মাধ্যমে আমরা স্প্রিন্টকে ভিজুয়ালাইজ করতে পারি, এবং কে কি করবে, কে কি কাজ করবে, এগুলা নরমালি আমরা এই টেলর.com এর মাধ্যমে করে ফেলি। ঠিক আছে, স্যার আমরা কি অ্যাকাউন্ট খুলে নিব তাহলে trello.com এ? একটা খুলে নাও, খুলে নাও, খুলে নিলে ভালো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ তোমরা তো ল্যাবে প্রজেক্ট ডেভেলপ করবা, বাট ইনিশিয়ালি তোমরা যে প্রজেক্টটা ডেভেলপ করবা তার আর্কিটেকচারাল মডেলগুলা আমরা আমাদের এই ক্লাসে করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, এবং আমরা থিওরিটিক্যাল অবশ্যই পড়বো, থিওরিটিক্যাল যে নলেজগুলো আছে সেগুলো আমরা পড়বো অবশ্যই। এখন খুলে ফেলো, তোমাদের যেহেতু খুলতেই হবে, এখনই খুলে ফেলো। মানে মেইন প্রবলেম যেটা হয়, আমরা স্টুডেন্টদের শিখাই ঠিকই, স্টুডেন্টরা এটার ফাইনাল রিফ্লেকশন আর দিতে পারে না, কোথায়, ভাইবা গিয়ে আর দিতে পারে না, মানে ফাইনাল ডিফেন্সে গিয়ে। আমরা স্টুডেন্টদের ঠিকই শিখাই, স্টুডেন্টরা তখন আর বলতে পারে না তারা কি মডেল ফলো করছে, স্প্রিন্ট না কি, টেলোর নাম দেখা গেলো বলতেই পারে না। তারপর হলো তোমার ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য পারে না, কেন জানি পারে না, বুঝছো, আমি বুঝি না। ঠিক আছে, মনে ভুলে যায়, প্র্যাকটিক্যাল কাজ করার মনে থাকে না,
জানি না কেন ভুলে যাই। ঠিক আছে, এবার ডিফেন্সে যেটা হয়েছে, এক্সটার্নাল টেলর নাম বলছে সবাই, হাই হতাশ, মানে এরকম একটা অবস্থা, কারণ জীবনেও নাম শুনেন। তারপর হলো তোমার ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে বেসিক পার্থক্য বলছে, এটা তোমাদের আমি বলবো। এটা এটা পারে নাই কেন জানি, আমার আমার স্টুডেন্টও ওখানে অনেক ছিল, কেন জানি পারে নাই। এগুলো আমরা আসলে অনেক সময় হতাশ হয়ে যাই, স্টুডেন্টরা যখন পারে না, কেন পারে না আমি জানি না। অথচ আমরা সবকিছু ডেসক্রাইব করি, বিশেষ করে আমার সেকশনের স্টুডেন্টদের আমি অ্যাটলিস্ট এই ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনোলজিগুলা আমি সব মোটামুটি দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। কেন জানি ফাইনাল ডিফেন্সে গিয়ে স্টুডেন্টরা আর এগুলার রিফ্লেকশন দেখাইতে পারে না। বাট এখন থেকে এটা এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ফাইনাল ডিফেন্সে যেটা হয়, এক্সটার্নাল স্যার আসে বাহির থেকে, যখন এসে দেখে যে পারে না কিছু, তখন আসলে ওইটার ইফেক্টটা পড়ে আমাদের উপরে। তার মানে হলো আমরা মনে হয় স্টুডেন্টদের পড়াইনি। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো সব মডার্ন টেকনোলজি, বড় বড় সফটওয়্যার কোম্পানি এগুলা ইউজ করে। ঠিক আছে, আমি মোটামুটি চেষ্টা করি আমার স্টুডেন্টদের দেখানোর জন্য, তোমরা একটু দেখলেই বুঝবা। এখানে দেখো অনেক গ্রুপ আছে, রাইট? তো এরা সবাই মনে করে যে এখানে অ্যাকাউন্ট খুলছে, আমাকে হয়তো অ্যাড দিচ্ছে, কেউ আবার অনেকে অ্যাড দেয় নাই। ঠিক আছে, এখানে মেম্বার অ্যাড করা যায়, বোর্ড তৈরি করা যায়, বোর্ড তৈরি করে সেখানে মেম্বার অ্যাড করে কাজগুলা আহ, আহ, ভাগ করে দেওয়া যায়। এগুলা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো। ঠিক আছে, আরেকটা সফটওয়্যার টুলস আমরা শিখবো, ইনভিশন। ইনভিশন ইনভিশনের মাধ্যমে একটা সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপ হওয়ার আগেই তার প্রোটোটাইপ, ঠিক আছে, যেটা কিনা হয়তো বা ডাইনামিক না, বাট এই ভিজুয়ালাইজ করতে পারবা তুমি ইউজারের কাছে যে তোমার প্রোডাক্ট ফাইনালি এরকম হবে। ঠিক আছে, তো যারা ইউএক্স ডিজাইন করে বা ইউআই ডিজাইন করে, হ্যাঁ, বিশেষ করে যারা ইউএক্স ডিজাইন করে, ইউএক্স এক্সপার্ট, তারা নর্মালি এই ধরনের কাজগুলো করে। তারা হলো প্রোটোটাইপ ডিজাইনটা আগে করে ফেলে। হ্যাঁ, এটা তো আমরা ফিগমার মাধ্যমে করতে পারি। হ্যাঁ, ফিগমার মাধ্যমে করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফিগমার মাধ্যমে করতে পারি। তারপর হলো ফিগমার মাধ্যমে নর্মালি আমরা ডিজাইনটা দেখাই, তাই না? আবার ওখানেও করতে পারি, সমস্যা নেই, ফিগমার মাধ্যমে করতে পারি। আরেকটা আছে তোমার ডিজাইন করতে পারি, অ্যাডোবি এক্সডি দিয়ে ডিজাইন করতে পারি। আরেকটা আছে তোমার জাস্ট ইন মাইন্ড একটা সফটওয়্যার আছে, ওটা দিয়েও করতে পারি, জাস্ট ইন মাইন্ড। তবে এটা মোর প্রফেশনাল, এটা গুগল ইউজ করে, ইনভিশন। ঠিক আছে, গুগলেরই প্রোডাক্ট, এটা গুগল ইউজ করে। ঠিক আছে, এটা মোর মানে এটা স্মার্ট অনেক। এটা প্রিমিয়াম ভার্সন নিতে হয় আসলে, তবে ফ্রি ভার্সনেও আমরা স্টুডেন্টদের জন্য সুযোগ সুবিধা আছে, একটা দুইটা প্রজেক্ট আমরা এখানে ভিজুয়ালাইজ করতে পারবো। ঠিক আছে, আরেকটা আছে তোমার জাস্ট ইন মাইন্ড, এটা দিয়েও তুমি প্রোটোটাইপিং করতে পারবা। ঠিক আছে, প্রোটোটাইপ মিনস প্রোডাক্টটা মার্কেটে যাওয়ার আগে, মানে ডেভেলপমেন্টে যাওয়ার আগেই তুমি ভিজুয়ালাইজেশন করবা। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন দিয়ে এবং একটার সাথে আরেকটা কানেক্টেড করবা, এবং তোমার কাছে মনে হবে এটা একটা রিয়েল প্রোডাক্ট। আসলে বাস্তবিক অর্থে রিয়েল প্রোডাক্ট না। ঠিক আছে, জাস্ট ডিজাইনটাকে একটার সাথে আরেকটা কানেক্টেড করছে। ঠিক আছে, তো এই বিষয়গুলা কিন্তু অনেকেই জানে না, যারা নর্মাল ফ্রিল্যান্সিং করে তারা হয়তো বা এই বিষয়গুলা সম্পর্কে আইডিয়া নেই। ঠিক আছে, ফিগমা হয়তো বা জানে, ঠিক আছে, বাট আরো অনেক প্রফেশনাল জিনিসগুলো আছে, এগুলো হয়তো বা তাদের তেমন একটা আইডিয়া থাকে না। ঠিক আছে, তো এটাই বেসিক ডিফারেন্স। আদারওয়াইজ তুমি তো বলবো, আরে আমি সিএসসি তে পড়ে কি করলাম, আমি তো হিস্ট্রিতে পড়ে আমি ফ্রিল্যান্সিং শিখে ফেলতে বলতাম না, রাইট? তাই না? তো আমরা কেন সিএসসি পড়াচ্ছি, আমরা স্টুডেন্টদের কেন সিএসসি শিখাচ্ছি? সিএসসি তে পড়ার দরকারটা কি? কারণ আমাকে অ্যালগোরিদম জানতে হবে, আমাকে অ্যালগোরিদম বানাইতে হবে, আমার অ্যালগোরিদম মানুষ ইউজ করবে। তার মানে হলো আমি এজ এ সিএসসি স্টুডেন্ট আমার শুধু ডেভেলপমেন্ট করবো এইটা কাজ না, এটার ব্যাক ইন্ডে যে কাজগুলো আছে ওইটা সম্পর্কে আমার আর্কিটেকচারাল আইডিয়া থাকতে হবে, তাহলে তুমি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবা। আদারওয়াইজ তুমি ডেভেলপার, আরেকজন হিস্ট্রি থেকে পড়ছে সেও ডেভেলপার, কোনো ডিফারেন্সিয়েশন নেই, তুমিও যা পারো সেও তা পারে। ঠিক আছে, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে এইভাবে, তুমি এগুলা জানো, সে ওগুলা জানে না। ঠিক আছে, তো আমি যদি এগুলা নাই জানি, তা আমি সিসি স্টুডেন্ট হইলাম কিভাবে? স্টুডেন্টদের স্যাররা জিজ্ঞেস করে পারে না, কেন পারে না আল্লাহ জানে। ঠিক আছে, অথচ শেখানো হয়, পড়ানো হয়। অ্যাটলিস্ট আমার সেকশনে ওয়েব ইঞ্জিনিয়ারিং যারা করে, এক দুইটা সেকশন, তাদেরকে আমি অ্যাটলিস্ট এগুলো শিখাই দিই, কেন জানি গিয়ে আর বলতে পারে না। ঠিক আছে, তো হোয়াট এভার, এগুলার একটু প্র্যাকটিস রাখতে হবে। তুমি যেহেতু ডেভেলপার, মানে ডেভেলপার না হইলেও, ডেভেলপার যদি নাও হও, এরপরও তো মানুষ ইন্টারেস্ট থেকে কিছু হইলেও করে, তাই না? তুমি ধরো অন্য গভর্নমেন্ট জব করবা, ওকে ফাইন, তুমি গভর্নমেন্ট জব করো, আর তুমি যে এই যে সিএসসি পড়ে গেলা, তোমার তাহলে ইয়াটা কি?
সেই জিনিসটা ধরে রাখার জন্য হলেও তো তুমি মাঝে মাঝে একটু ডেভেলপমেন্ট করবা, প্রোগ্রামিং করবা, তাই না? এগুলোর জন্য হয়তো এগুলো একটু জানতে হবে। তো একটু নিজেকে যেখানেই যাও না কেন একটু নিজেকে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবা, এই আর কি, যে আমি এগুলা জানি, আগে থেকেই জানি। তারপর গিটের ব্যবহার আমরা শিখাবো, এখানে এই ক্লাসে শিখাবো হাউ টু ইউজ গিট। ঠিক আছে, কিভাবে সফটওয়্যার সোর্স কোড গুলা গিটে রাখা হয়, কিভাবে গিটের মাধ্যমে টিম ওয়াইজ আমরা কাজ করতে পারি, এটা আমরা শিখাবো এই কোর্সে। ঠিক আছে, তো একটা একটা সফটওয়্যার ডেভেলপার, একজন সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্য, সফটওয়্যার ডেভেলপার না, আমি বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ডেভেলপার তফাৎ আছে অনেক। ঠিক আছে, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা যা দরকার মোটামুটি আমরা এই কোর্সের মাধ্যমে হালকা পাতলা শিখে যাবো আর কি। ওভারঅল সব আইডিয়া তো আমরা 4 মাসে দিতে পারবো না। ঠিক আছে, বাট তুমি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে, হ্যাঁ আমাকে এইগুলা সম্পর্কে ডিপ নলেজ থাকতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। কোম্পানিতে গিয়ে তুমি দেখবা যে এইগুলাই করাচ্ছে তারা, ঘুরে ফেলে ট্রেলো শিখাচ্ছে, ট্রেলোতে তোমাকে টাস্ক অ্যাসাইন করে দিচ্ছে, তোমাকে বলতেছে প্রোটোটাইপ ডিজাইন করো এবং এটা ভিজুয়ালাইজেশন করো, সেটা ফিগমা বা তুমি ইনভেশন দিয়ে বা জাস্ট ইন মাইন্ড দিয়ে তুমি দেখাই দিলা। ঠিক আছে, বা ডিজাইন তুমি এগুলা দিয়ে ওয়্যার ফ্রেম ডিজাইন করতে পারো। হ্যাঁ, যেটা কিনা তোমার পেন্সিল পেন্সিল দিয়ে পেপার দিয়ে আমরা করে থাকি, হ্যাঁ নর্মালি ওয়্যার ফ্রেম। এবং অনেকেই আবার কি করে ওটাকে একদম সুন্দর ডিজাইন করে বিভিন্ন ওয়্যার ফ্রেম টুলসের মাধ্যমে। ঠিক আছে, যেমন জাস্ট ইন মাইন্ড একটা ওয়্যার ফ্রেম টুলস, আবার ধরো ইনভেশনও ওয়্যার ফ্রেম ডিজাইন করা যায়, ফিগমাতেও করা যায়। ঠিক আছে, ডিজাইনও করা যায়, আবার ভিজুয়ালাইজেশনও করা যায়। ঠিক আছে, সবই করা যায়। সো যে বিষয়গুলো বলতেছিলাম, যে এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা যে বিষয়গুলো জানবো, যে এই কোর্সে আসলে ওয়েব ইঞ্জিনিয়ারিং এ আমরা যে টুলসগুলো জানবো বা শিখবো সেই বিষয়গুলো কি। তো তার আগে যেটা বেসিক পার্থক্য, ওয়েবসাইট এবং ওয়েব ডিজাইন বা ওয়েব অ্যাপ্লিকেশন, এই দুটার মধ্যে বেসিক পার্থক্য কি এটা একটু জেনে নিই। ঠিক আছে, নর্মালি ওয়েবসাইট হলো স্ট্যাটিক ভ্যালু। ঠিক আছে, জাস্ট স্ট্যাটিক ভ্যালু, যেখানে ডাটাবেস থেকে কোনো ভ্যালু আসবে না। ঠিক আছে, কোনো ডাইনামিক ভ্যালু থাকবে না। জাস্ট বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট যদি দেখো, হ্যাঁ আমার একটা ওয়েবসাইট আছে, তার মানে হলো ওই ওয়েবসাইটে তার বেশ কিছু ইনফরমেশন আছে কোম্পানির সম্পর্কে। বাট ওয়েব অ্যাপ্লিকেশন মানে ওয়েবসাইট তো থাকবেই, প্লাস ব্যাকএন্ডের কাজও থাকবে। তার মানে ডাটাবেস থেকে ডাটা আসবে, ডাটাগুলো ডাইনামিক্যালি প্রেজেন্ট করবে। যেমন প্রথম আলো, এটা একটা ওয়েব অ্যাপস, ওয়েবসাইট তুমি বলতে পারো না, এটা ওয়েব অ্যাপস বলতে পারো এটা। কারণ এখানে এখানে কি আছে, প্রতিদিন ডাটা তাদের আপডেট হচ্ছে, রাইট? তাদের ডাটাগুলো প্রতিদিন আপডেট হচ্ছে, তার মানে ডাইনামিক্যালি তাদের ডাটাগুলো চেঞ্জ হচ্ছে এবং ডাটাগুলো ডাটাবেস থেকে আসতেছে। তাহলে এইটাকে বলে ওয়েব অ্যাপস। তার মানে নর্মালি কোম্পানিগুলো কিভাবে নেয়, ওয়েব অ্যাপস ডেভেলপার নেই, ওয়েব অ্যাপস ডেভেলপার। তো ওয়েব অ্যাপস এর মধ্যে আসলে ওয়েবসাইটের কনসেপ্টটাও চলে আসে, আবার ইয়াটাও ব্যাকএন্ডের কাজটাও চলে আসে বেসিক্যালি। ঠিক আছে, তো তার মানে ওয়েব অ্যাপস ব্যাকএন্ডের সাথে রিলেটেড, ডাটাবেজের সাথে রিলেটেড। ঠিক আছে, আর ওয়েবসাইট শুধু ওয়েবসাইট, যেখানে স্ট্যাটিক ভ্যালু থাকবে, কখনোই তুমি ডাইনামিক্যালি এটাকে চেঞ্জ করতে হবে না। কখনো যদি চেঞ্জ করতে হয় তোমাকে সোর্স কোডে গিয়ে চেঞ্জ করতে হবে। আর ওয়েব অ্যাপসে কিন্তু সোর্স কোডে গিয়ে চেঞ্জ করতে হবে না, তুমি একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করবা, ওই ডিজাইন থেকে তুমি চেঞ্জটা করতে পারবে। মেক সেন্স? ইয়েস স্যার। ওকে, সো আমি আর যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, ওয়েব অ্যাপ্লিকেশন লেভেল বলতেছিলেন স্যার। হ্যাঁ না ওইটা তো বলছি, এখন মানে আরেকটা বিষয় আমি স্কিপ করছি, ওইটা আমি একটু মনে করার চেষ্টা করতেছি। সেটা হলো আমরা টেলো সম্পর্কে বলছি, ইনভেশন বলছি, স্প্রিন্ট সম্পর্কে বলছি, রাইট? তারপর হলো ক্লাস ডায়াগ্রাম, এগুলো নিয়ে বলছি। জাস্ট ইন মাইন্ড, হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইন মাইন্ড, এগুলো তো আমরা টুলস গুলা সম্পর্কে জানলাম। তো আরেকটা টুলস আমি এই মুহূর্তে মনে পড়ছে না, সমস্যা নেই, আমরা ওকে আমি এগুলা নিয়ে একটা
একটা আলাদা ডক ফাইল তৈরি করে আমি তোমাদের সাথে এদিকে শেয়ার করে দেবো। হ্যাঁ, আমরা টুলস হিসেবে কি কি টুলস ইউজ করতে পারি ওয়েব ইঞ্জিনিয়ারিং, এবং যেটা কিনা বাস্তবিক অর্থে আমাদের কাজে লাগবে। জি স্যার। ওকে, এই কোর্সে কিন্তু আমরা শিখাবো না কিভাবে ক্লাস ডায়াগ্রাম ড্র করে, কিভাবে গ্রাফিক্স ডিজাইন করে, ঠিক আছে? ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? বাট আমরা বলে দিব এইভাবে এখানে এই টুলসের মাধ্যমে তোমরা করতে পারো, তোমরা নিজেরা করবা, ঠিক আছে? কারণ এগুলা অনেক আগে শিখে আসার কথা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর শিখে আসার কথা, ঠিক আছে? সো হোয়াট এভার, তো আমরা ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবো এখন এই কোর্সের মাধ্যমে, যে কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং ওয়েতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারি। একটা সফটওয়্যার ডেভেলপ মানে যে সফটওয়্যার ডেভেলপ তা নয়, এটার সাথে আসলে ইন্টারনাল বিষয়গুলো কি সেটাই আসলে বিষয়। আমরা যদি 100 ভাগ সময় দিই, 80 ভাগ সময় আমাকে ওই ইন্টারনাল এই বিষয়গুলোতে সময় দিতে হবে, ঠিক আছে? আর 20 ভাগ হলো কোডিং এর সময় দিতে হবে। কোডিংটা আসলে বড় বড় সফটওয়্যার কোম্পানির কোডিংটা মেইন হেডেক না। তুমি যদি যাও, তুমি যদি ইন্টার্ন কখনো করো, দেখবা। তবে নর্মাল আমরা যারা স্টার্ট আপ শুরু করি, আসলে আমাদের মেজর কনসার্ন থাকে কিভাবে প্রজেক্টটা শেষ করবো, কারণ আমাদের বাজেট কম থাকে, আমাদের সময় কম থাকে, তাই না? আসলে এই সম্পূর্ণটাই ডিপেন্ড করে তোমার বাজেট এবং সময়ের উপরে। হ্যাঁ, তোমাকে বললো যে 7 দিনের মধ্যে প্রজেক্ট ডেভেলপ করে দিতে হবে, তাহলে তুমি এই ইঞ্জিনিয়ারিং মডেলগুলো কিন্তু করতে পারবে না। তখন কি হবে? তখন হলো ক্লায়েন্টের কাছে সরাসরি ইন্টারভিউ নিবা, যে ভাই কি লাগবে, এই লাগবে, এই ফাংশনালিটিগুলো লাগবে, ওটা সরাসরি তুমি একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে একদম ডিজাইন করে ডেভেলপ করে তুমি দিয়ে দিবা, তাই না? নর্মালি আমরা স্টার্ট আপ কোম্পানিগুলো এগুলাই করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই, কারণ আমাদের হাতে হয়তো বা সময় থাকে না, আমরা হয়তো বা তেমনটা বুঝিও না, বা আমাদের আমাদের হলো মেজর কনসার্ন থাকে কোম্পানিটাকে কিভাবে টিকিয়ে রাখবো, ঠিক আছে? কোয়ালিটি থেকে আমাদের কোম্পানি টিকিয়ে রাখাটা তখন মেজর কনসার্ন হয়ে দাঁড়ায়, কারণ আমাকে টিকে থাকতে হবে, তাই না? অনেক স্টার্ট আপ কোম্পানি কিন্তু এভাবে আস্তে আস্তে হারিয়ে যায় হয়তোবা কোয়ালিটি সম্পন্ন মানে কোয়ালিটি মেজার করতে গিয়ে বা কোয়ালিটিটা ঠিক রাখতে গিয়ে তাদের ওইদিকে দেখা গেল যে অনেক সময় লেগে যায়। এবং একটা প্রজেক্ট যদি ধরো 3 মাসে করো, সেই প্রজেক্টটা যদি 6 মাস লাগাও, তাহলে ওই 3 মাসের বেতন আরো ডাবল হয়ে যাচ্ছে না ডেভেলপারের জন্য? জি তো স্যার। বাকি 3 মাস অন্য একটা প্রজেক্টের কাজ নিয়ে তাকে স্যালারি দিতে পারতাম, বাট সেম প্রজেক্ট দিয়ে তোমাকে স্যালারি দিতে হচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন, ঠিক আছে? এবং তোমাকে সার্ভাইভ করতে হবে। তো যারা স্টার্ট আপ থাকে তাদের হয়তো বা আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যায় এই জিনিসগুলো মেজার করার, বা একটা সময় গিয়ে তোমাকে অবশ্যই কোয়ালিটির দিকে তোমাকে নজর দিতে হবে, ঠিক আছে? আমরা একটা বিজনেস শুরু করলেই প্রথমেই যদি কোয়ালিটির দিকে খুব নজর দিই, তাহলে বেশি দূর আসলে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হয়তোবা নিজেরা যদি থাকো, নিজেরাই যদি অনেক কষ্ট করো, নিজেরা যদি সার্ভাইভ করতে চাও, হয়তো 5-6 বছর তোমরা চিন্তা করলা যে আমরা কোনো লাভ নিব না, সেটা যে কোনো প্রোডাক্ট, তুমি একটা কাপড়ের বিজনেস করো, তুমি যে কোনো বিজনেস করো না কেন, ঠিক আছে? তুমি যেদিকে যাও না কেন, তুমি যদি নিজে কষ্ট করো, হয়তো বা প্রথম দিকে তুমি কোনো লাভ নিবা না, কোনো মতে আর কি ডাল ভাত খেয়ে বেঁচে থাকবা, ঠিক আছে? হয়তো বা সেটা পসিবল, ঠিক আছে? কোয়ালিটি মেনটেন করে তোমাকে কাজ করা পসিবল, ঠিক আছে? প্রথম থেকেই একটা সময় গিয়ে তুমি আবার ঠিকই সফলতা পাবা, তখন মানুষ চিন্তা করবে আরে এরা তো কোয়ালিটি খুব ভালো দেয়, তখন তোমার কাছে ক্লায়েন্ট বেশি আসবে, তোমার লাভ তখন কম হইলেও তোমার কিন্তু পোষায় যাবে, তাই না? এই মানুষ যে বিভিন্ন অফার দেয়, কেন অফার দেয়? ধরো আমার একটা প্রোডাক্টের দাম 1 টাকা, আমি 1 টাকা 10 পয়সা করে বিক্রি করব। মানুষ চিন্তা করলো আরে যে প্রোডাক্টটা 5 টাকায় পাওয়া যায়, ওই প্রোডাক্টটা আমি 1 টাকায় 10 পয়সায় পাচ্ছি, মানুষ তখন একদম হুমড়ি খেয়ে পড়বে, তাই না? তাহলে লাভটা কিন্তু আমার 10 পয়সা, লেটসে সব বাদ দিয়ে, সব খরচ বাদ দিয়ে আমি লাভটা করলাম 10 পয়সা। এই 10 পয়সাকে তুমি যদি ধরো 1 কোটি বা 2 কোটি 3 কোটি মানুষ দিয়ে যদি গুণ দাও, তাহলে কত টাকা হয়, তাই না? তোমার যে যারা কনজিউমার আছে তাদের তুমি টার্গেট করলো যে এরা আমার কাস্টমার, ঠিক আছে? তো এই কাস্টমার গুলার আমার টার্গেট হলো সবার কাছে পৌঁছানো। সবার কাছে যদি আমি পৌঁছাইতে পারি, আমার লাভ যদি কমও হয়, তাহলে একটা প্রোডাক্টের কি তুমি সাকসেস পেয়ে যাবা না? ইয়েস স্যার। বিভিন্ন অনলাইন অনলাইন ইয়াগুলা যে আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, তারা যে বিভিন্ন কোর্স সেল করে, দেখবা যে 300 টাকায় কোর্স দেয়, 200 টাকায় কোর্স দেয়, অনেক ভালো ভালো কোর্সও কিন্তু অনেক সময় 100-200 টাকায় দিয়ে দিচ্ছে। তাহলে তার কি লস হওয়ার কথা না হিসেবে? কিন্তু লস নাই। কেন? দেখা যাবে যে ওই কোর্সে এরকম 1 লক্ষ 2 লক্ষ এনরোল হয়ে গেছে স্টুডেন্ট, তাই না? তো যে কোর্স তৈরি করলো তাকে টাকা দিয়ে, তার কোম্পানি টাকা রেখে দেখা যাবে যে আরো বেশি লাভ হয়ে গেছে। তা আমার যদি কাস্টমার বেশি হয়, আমি যদি লাভ সীমিত করি, সমস্যা তো নাই।
বা যাদের কাস্টমার কম তারাই তো বেশি লাভ করে, তাই না? আমার তো কাস্টমার কম, চিন্তা করে আমার তো টিকে থাকতে হবে, তখন দামটা তারা বেশি বসায়। এই আর কি বিজনেস পলিসি মানুষের। হোয়াটএভার, আমাদের বিজনেস শিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এই আইটির সাথে যদি বিজনেস ঠিক না থাকে, এবং আইটি এবং বিজনেস বলে একটা সাবজেক্টই থাকা উচিত তোমাদের, ঠিক আছে? আইটি এবং বিজনেস এই রিলেটেড। তো এখন একটা সাবজেক্ট আছে বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তোমরা কোন সেমিস্টারে পাবা আমি জানি না, হয়তো বা পেয়ে আসছো। তোমরা পাইছো? না স্যার। এটা প্রথম লেকচার, এটা এখন শুরু করছে নতুন সিলেবাস, এই জন্য মনে হয় তোমরা পাওনি। হোয়াটএভার, সো যেটা বলতেছিলাম, এই কোর্সটার মধ্যে আসলে বিজনেস শেখানো হয়। তো বিজনেসটা আমাদের জানা দরকার আছে, শুধু আমাদের ডেভেলপিং বা এই সফটওয়্যার রিলেটেড কাজের মধ্যে থাকলেই হবে না, আমাদের বিজনেসটাও শিখতে হবে, ঠিক আছে? কারণ বিজনেসটা আমাদের সাথে রিলেটেড, সত্যি কথা যেটা। তো দেশের বাইরের ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি মাস্টার্সে পড়ো দেশের বাইরে, তাহলে অবশ্যই তুমি দেখতে পাবো, তুমি যদি এই সাবজেক্ট রিলেটেড পড়ো আর কি, আইটি, সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই এই ইনফরমেশন সিস্টেম, এই ধরনের সাবজেক্টে যদি পড়ো, তাহলে হয়তো বা তুমি এই বিজনেস সাবজেক্টটা তুমি এটাতে পাবাই, তুমি যদি সিলেবাস ঘাটাঘাটি করো। এখনই যদি দেখো, আজকেই যদি দেখো, দেখবা যে ওদের সিলেবাসে বিজনেস আছে, বিজনেস অ্যাপ্লিকেশন। আমাদের সিলেবাসও আছে, তোমরা পাওনি, বাট নতুন স্টুডেন্টরা যারা তারা পাচ্ছে, ঠিক আছে? এটা আমরা নতুন করে আপডেট করছি, বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ। সো সেটা অ্যাপ্লিকেশন, বাট সেখানে বিজনেস নিয়েও আলোচনা আছে আর কি। বাট আমার মতে আলাদা একটা সাবজেক্ট থাকা উচিত যেখানে আইটি এবং বিজনেস থাকবে, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, আমরা এই কোর্সে যে টুলসগুলো শিখবো প্রোগ্রামিং হিসেবে, প্রোগ্রামিং এর যে বিষয়গুলো আমরা জানবো, সেটা হলো আমরা দুই ধরনের ডেভেলপমেন্ট শিখবো এখানে, একটা ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট শিখবো, একটা ব্যাক ইন ডেভেলপমেন্ট শিখবো। তো ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট আসলে কাকে বলতেছি, আমরা ইউজাররা ব্রাউজ করেই যে পেজ, মানে যা দেখতে পাই, ব্রাউজ করে যা দেখতে পাই সেটাই ফ্রন্ট ইন, ঠিক আছে? তো ডাটাগুলা ব্যাক ইন থেকে আসে, তো এই ডাটাগুলা ব্যাক ইন থেকে নিয়ে আসার জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো ব্যাক ইন্ডের কাজ করার জন্য, বা ব্যাক ইন্ডে যারা কাজ করে বা যে ডেভেলপমেন্টটা হয় ওটাকে বলা হয় ব্যাক ইন ডেভেলপমেন্ট, ঠিক আছে? যে ডেভেলপমেন্টের মাধ্যমে ডাটাগুলো আমরা নিয়ে এসে, স্টোরেজ থেকে ডাটা নিয়ে এসে ফ্রন্ট ইনকে দেই, যে ভাই তুমি দেখাও, ডাটাগুলো দেখাও, ঠিক আছে? কারণ প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আপডেট হয়, প্রতিনিয়ত আমাদের যে অ্যাপ্লিকেশনই করি না কেন, তাই না, ডাটা আপডেট হয়, এই ডাটাগুলো ইউজারকে আবার দেখাইতে হয়, ঠিক আছে? তো দেখানোর কাজটা করে ফ্রন্ট ইন, আর এই নিয়ে আসা, এদিক সেদিক হাবিজাবি, এই কাজগুলো করে তোমার ব্যাক ইন, ঠিক আছে? তো ফ্রন্ট ইন্ডে আমাদের কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইটস নট লাইক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর ব্যাক ইন্ডে আমাদের কিছু বিষয় জানতে হবে। তো আমরা এই কোর্সে ডিজাইন করেছি এইভাবে, আমরা ফ্রন্ট ইন্ডে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখবো। ফ্রন্ট ইন্ডে এই তিনটা জিনিস দিয়ে আমরা ফ্রন্ট ইন্ড ডেভেলপ করবো, ঠিক আছে? আর ব্যাক ইন্ডে আমরা শিখবো হলো তোমার পিএসপি, এবং একটা ফ্রেমওয়ার্ক শিখবো, সেটা হলো লারাভেল, ঠিক আছে? তো কোর্সের ডিজাইনটা এরকম, এখনো তোমার ওই আদার্স যে টেকনোলজিগুলো আসছে ওভাবে এখন আপডেট করা হয়নি, যেমন রিয়েক্ট জেএস বা নোট জেএস, এখন বর্তমানে এগুলা চলতেছে। তো এগুলা দিয়ে এখনো সিলেবাসটা আপডেট করা হয়নি, ঠিক আছে? এই ফ্রন্ট এন্ড কোনটা দিয়ে করবেন স্যার? ফ্রন্ট এন্ডে আমরা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখবো, আর সিএসএস ফ্রেমওয়ার্ক হিসেবে বুটস্ট্র্যাপ শিখবো, ঠিক আছে? আর ব্যাক এন্ডে আমরা শিখবো হলো পিএইচপি, আর এটার একটা ফ্রেমওয়ার্ক শিখবো লারাভেল। লারাভেল হলো পিএইচপির ফ্রেমওয়ার্ক, বুঝছো? তো এগুলা কিন্তু ল্যাবে শিখাবে, আমরা হয়তোবা প্রজেক্টের স্বার্থে মাঝে মাঝে আলোচনা করব, মাঝে মাঝে দেখাবো, ঠিক আছে? আমরা থিওরিটিক্যালি যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টগুলো আছে এগুলা নিয়ে একটু বেশি ফোকাস করব, এবং
এবং তোমরা ল্যাবে যে প্রজেক্টটা করবা সেই প্রজেক্টটাই আমাদের এই কোর্সে আমরা ডেভেলপ করবো। আলাদাভাবে আমি কোনো প্রজেক্ট দিচ্ছি না, আদারওয়াইজ প্রেশার হয়ে যাবে, কারণ এই সেমিস্টারে অনেকগুলো প্রজেক্ট করতে হবে। ওয়েবে করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করতে হবে, সিমুলেশন এন্ড মডেলিংয়ে করতে হবে, সিমুলেশন মডেলিং না মনে হয় এমবেডেড সিস্টেম করতে হবে, রোবোটিক্স মনে হয় আছে আবার আলাদাভাবে, আমি জানি না। রোবোটিক্স না এই সেমিস্টারে না, 11 সেমিস্টার এমবেডেড সিস্টেম আছে, রাইট? জি স্যার। স্যার শুধু 3টা ল্যাব আছে। হ্যাঁ, এমবেডেড সিস্টেমে তোমাকে প্রজেক্ট করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে তোমাকে প্রজেক্ট করতে হবে, তারপর তোমাকে এই ওয়েব ইঞ্জিনিয়ারিং ল্যাবে প্রজেক্ট করতে হবে। তার মানে 3টা প্রজেক্ট তোমাকে করতে হবে, ঠিক আছে? আমি যদি আবার কোর্সে আবার প্রজেক্ট দেই থিওরিতে, তাহলে এটা ভেরি ডিফিকাল্ট হবে তোমার জন্য। সো কোর্সের প্রজেক্টটা নর্মালি ল্যাবে যে প্রজেক্টটা করাবে স্যার বা ম্যাডাম, ঠিক আছে, ওই প্রজেক্টটাই আমরা নর্মালি করব, ঠিক আছে? বাট আমরা প্রজেক্টটা করব একটু ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো মাথায় রেখে। ওকে, আমি প্রজেক্ট টেমপ্লেট দিয়ে দিব। প্রজেক্ট টেমপ্লেট বলতে রিপোর্ট টেমপ্লেট, রিপোর্টে তোমরা কিভাবে ফাইনালি প্রেজেন্ট করবা সেই টেমপ্লেটটা আমি তোমাদের দিয়ে দিব, যে কিভাবে তোমরা করতে পারো এই বিষয়গুলো। ওকে, জি স্যার। জি স্যার। ওকে। সো আমার মনে হয় তোমরা ওভারঅল বুঝতে পেরেছো এই কোর্সে আমরা আসলে কি করতে চাচ্ছি। তাহলে এই কোর্সে আমাদের হলো আমরা সফটওয়্যার ওয়েব ডেভেলপমেন্ট করব, ঠিক আছে? তো ওয়েব ডেভেলপমেন্টটা হবে আমাদের বিভিন্ন টুলস এন্ড টেকনিক ইউজ করে। শুধু ওয়েব ডেভেলপমেন্ট হবে না, শুধু এখানে যে আমরা পিএইচপি শিখে আমরা ডেভেলপমেন্ট শুরু করে দেব তা নয়। তার আগে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করে দেন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করব এবং নিজেকে একজন ফাইনালি ওয়েব ডেভেলপার হিসেবে বলতে পারবো, ঠিক আছে? এবং ওয়েব ইঞ্জিনিয়ারিং কোর্সের এটাই হবে সার্থকতা। এবং তোমাকে বেশ কিছু টেকনিক শেখানো হবে, সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড বিষয়গুলো কি। তো এই বিষয়গুলো আমরা থিওরিটিক্যালি জানবো, যে আমরা নর্মালি বুঝে যাচ্ছি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা দিয়ে যে ফাইনাল আউটপুটটা হয় সেটাই ক্লায়েন্ট সাইড, আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দিয়ে ফাইনাল যে আউটপুটটা হয় সেটাই তোমার সার্ভার সাইড, ঠিক আছে? তারপরেও আমরা বিস্তারিত আলোচনা করব যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লায়েন্ট সাইড বলতে কি বোঝায়, সার্ভার সাইড বলতে কি বোঝায়, আমরা পরবর্তীতে আলোচনা করব। রিকোয়েস্টগুলো কিভাবে যায়, ঠিক আছে, কি কানেকশন ইউজ করে, টিসিপি না ইউডিপি, এই জিনিসগুলো জানতে হবে, পোর্ট নাম্বার জানতে হবে, ঠিক আছে? তারপর হলো তোমার এই বিষয়গুলো আমরা নর্মালি থিওরিটিক্যালি জানবো। এবং একটা ফাইল যখন ডাউনলোড দেই, একটা ফাইল ডাউনলোড দিতে হইলে সে কি কি প্রসেস ফলো করে এগুলা থিওরিটিক্যালি আমরা জানবো, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি তো এগুলা দেখানো সম্ভব না, এগুলা ইন্টারনালি নেটওয়ার্কিং এর মধ্যে হয়। তো তোমাকে থিওরিটিক্যালি আমরা মানে দেখাই দিতে পারবো যে এইভাবে কাজটা হয়, ঠিক আছে? ডাটা পাসিং কিভাবে হয় এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তারপর ফাইনালি আমরা ডেভেলপমেন্টের দিকে যাব, আস্তে আস্তে ডেভেলপমেন্ট টেকনিকগুলো আমরা শেখাবো, ঠিক আছে? তারপর টেস্টিং শিখাবো, টেস্টিং এর থিওরিটিক্যাল টার্মগুলো শেখাবো, আর আর বলে দিব যে কি কি প্রসেস ইউজ করে তুমি টেস্টিং করতে পারো, ঠিক আছে? তো তুমি যদি ইন্টারেস্টেড থাকো তুমি হয়তো বা আমরা কিছু জাভা স্ক্রিপ্টে টেস্টিং দেখাবো, ঠিক আছে? কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা জাভা স্ক্রিপ্ট একটা ফাংশন কিভাবে টেস্ট করা হয়, টেস্টিং ফাংশন কিভাবে লেখে এটা আমরা দেখাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যখন টেস্টিং ক্লাস করাবো তখন দেখাবো। ওকে, সো টেস্টিং এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কত ধরনের টেস্টিং আছে এগুলা নিয়ে আলোচনা করব, ফ্রন্ট এন্ড নিয়ে আলোচনা করব, ফ্রন্ট এন্ডের যে বিভিন্ন এই যে ইয়াগুলো আছে, ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলা নিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা করতে পারি, প্র্যাকটিক্যালিও দেখাবো, ঠিক আছে? তারপর ব্যাক এন্ডের যে পিএইচপি আছে এটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, পিএইচপি ফ্রেমওয়ার্কটা কিভাবে ইউজ করতে পারি, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক শিখবো, বুটস্ট্র্যাপ, যেটা দিয়ে আমরা ইজিলি সিএসএস ডিজাইন করতে পারি। তোমার বেসিক নলেজ থাকলেই হবে, সিএসএস এর বেসিক নলেজটা থাকলেই হবে, তাহলে তুমি সিএসএসটা শিখতে পারবে। আন্ডারস্ট্যান্ড? Yes, জি sir. স্যার। জি স্যার। ওকে, সো আমরা আজকে আমাদের কোর্স অবজেক্টিভ সম্পর্কে জেনে গেলাম। তো আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা থিওরিটিক্যালি শুরু করব, এবং ইন দ্য মিন টাইম আমরা একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করে ফেলি এখনই চিন্তা ভাবনা করো, তাহলে ল্যাবে তোমাদের সুবিধা হবে। তোমরা ল্যাবে আগে থেকে বলে দিতে পারবে যে আমরা এই প্রজেক্ট করব ম্যাডাম বা স্যার, ঠিক আছে? স্যার কি টাইপের প্রজেক্ট করবে স্যার, কি আপনি কি বলতে দিবেন? না, এটা আমি বলে দিব না, তোমরা যদি নিজ থেকে করো তাহলে ভালো। আর যদি আমার যেমন লাস্ট সেমিস্টারে এক্সিস্টিং প্রজেক্টগুলো আছে, তারা হয়তো বা 10%, 20%, 30% করে 40% করে সম্পন্ন করে গেছে,
হ্যাঁ, যদি ওই প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে চাও ওটাও করতে পারো, আর যদি বলো যে না স্যার আমরা নিজেরা একটা প্রজেক্ট আলাদাভাবে করব, ওটা নিয়েও করতে পারো। ঠিক আছে, তো এক্সিস্টিং প্রজেক্ট লিস্টগুলো আমি হয়তো বা তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি, তো সেখান থেকে যদি তোমরা কাজ করতে চাও করতে পারো। ঠিক আছে, জি স্যার স্যার। আপনি একটু শেয়ার করে দিন স্যার। হ্যাঁ আমার কাছে বেশ কিছু প্রজেক্ট নেম আছে, তো সেগুলো হয়তো বা আমি শেয়ার করে দিলে তোমাদের জন্য হয়তো বা চিন্তা করতে সুবিধা হবে। তো সেখান থেকেও চুজ করতে পারো অথবা নিজে থেকে চুজ করে নিতে পারো। ঠিক আছে, তাদের যদি কাজগুলাও চাও যে স্যার কাজগুলাও আমরা চাই, আমরা তাহলে ওখান থেকে শুরু করলে বাকিটা হয়তো বা সম্পূর্ণ করতে পারবো, তো সেটাও করতে পারো। যে সেটার সোর্স কোড আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে বাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করলো। ঠিক আছে, এটাও হইতে পারে। আর 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 হলো তোমার, বাট তোমাকে আপডেটেড ভার্সনটা দেখাইতে হবে যে স্যার আমি এই ছিল প্রজেক্টের আগের কাজ ছিল এই, কি ছিল এটা আমি হয়তো বা বলে দিতে পারবো না, তোমরা নিজেরা রান করে দেখবা কি কি ফাংশনালিটি আছে, কি কি দরকার এটাকে সম্পূর্ণ করার জন্য, সেটা তোমাদের ফাইন্ড আউট করে তোমাদের বলতে হবে স্যার এই ফাংশনালিটি আছে আর আমরা এই ডেভেলপ করব। এটাতে যদি রাজি থাকো তাহলে হয়তো বা আমি আগের কাজগুলোকে অ্যালাউ করব। বুঝাইতে পারছি? ফ্রেমওয়ার্কটা চেঞ্জ করে স্যার প্রজেক্ট করা যাবে না স্যার? অবশ্যই করা যাবে, তুমি একদম নতুন প্রজেক্ট দিতে পারবা। না স্যার, মানে যদি ফ্রেমওয়ার্কটা স্যার রিঅ্যাক্ট দিয়ে করি স্যার তাহলে স্যার? ফ্রেমওয়ার্কটা নরমালি আমরা রিয়েক্টটা এই মুহূর্তে অ্যালাউ করছি না, বাট লারাভেলটাও শিখে রাখো, রিয়েক্ট তো পারোই। স্যার শিখে রিঅ্যাক্ট রাখবা, হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য ফ্রেমওয়ার্ক, ব্যাক এন্ডের জন্য তো লারাভেল দিয়ে আমাদের করতে হবে। তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। রিয়েক্টটা যদি ফ্রন্ট এন্ড, মানে রিয়েক্ট তো ফ্রন্ট এন্ডই কাজ করে, তো রিয়েক্টটা যদি করো সমস্যা নেই, কারণ তুমি তো ইয়াটা এখানে তোমার ওই ওই ফ্রন্ট এন্ডের বিষয়গুলাই নিয়ে আসতে যাচ্ছ, তাই না? তো রিয়েক্ট করতে পারো, আই হ্যাভ নো প্রবলেম, ফ্রেমওয়ার্ক হিসেবে রিয়েক্ট করতে পারো। ওকে আমার কথা বুঝছো? জি স্যার। সমস্যা নেই, বাট ব্যাকএন্ডে আমরা লারাভেলটাই ফলো করব, তাহলে তোমাকে এপিআই ইউজ করতে হবে, এপিআই এর মাধ্যমে ডাটা এনে দেন রিয়েক্ট হইতে হবে, তোমাকে শো করতে হবে। বুঝাইতে পারছি? স্যার জি স্যার। ওকে, সো সেক্ষেত্রে অ্যালাউড আমরা করতে পারি। ওকে, সো এটা একটা অপশন। তাহলে আমি কি প্রজেক্টগুলো শেয়ার করব, আগের প্রজেক্টগুলো? একটু স্যার। জি স্যার। ওকে, শেয়ার করলে তোমাদের একটু আইডিয়া হবে, আর যার সেখানে নাম আছে, প্রজেক্ট নেম আছে। ঠিক আছে, আর আর এই তো, আর রিপোর্ট নর্মালি এত ভালোভাবে অনেকেই করতে পারেনি রিপোর্টগুলা, তো রিপোর্ট দরকার নাই, রিপোর্টটা আবার নিজেরা আবার নতুন করে তোমরা করবা। ঠিক আছে, কারণ তোমাদের ডিজাইন বা তোমাদের মডেলগুলো আবার ডিফারেন্ট হইতে পারে, তো রিপোর্টটা আমরা আবার নতুনভাবেই করব। আর তোমরা যদি চাও আমি সোর্স করে শেয়ার করে দিতে পারি। ঠিক আছে, তো এই হলো আমাদের ক্লাস, ওভারঅল ক্লাস। ঠিক আছে, তো আমি কি তোমাদের বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। এই সাবজেক্টের অবজেক্টিভ ক্লিয়ার, রাইট? জি জি স্যার। স্যার। ওকে, সো অবজেক্টিভ স্যার, ক্লিয়ার Trello আমাদের ইয়া জ্যাঙ্গো কি হয়েছে? স্যার Trello.com এর স্যার আমাদের ওই ব্যবহারটা একটু শিখাইলে ভালো হতো স্যার, ওখানে প্রজেক্ট কিভাবে করব আমরা। শিওর 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 শিওর, আমি শিখাবো, সমস্যা নেই। হ্যাঁ, আমরা যখন শুরু করব প্রজেক্ট, আমরা এখন অ্যাকাউন্ট খুলে রাখি, এখন কিছু করার দরকার নাই, যখন আমরা প্রজেক্টের কাজ শুরু করব তখন ওইটা বেসিক্যালি আমাদের লাগবে। ঠিক আছে, তো ওইটা কিভাবে ইউজ করে, আমি কি কি ফাংশনালিটি আছে, কিভাবে অ্যাসাইন করে, কিভাবে ডেডলাইন সেট করে, হ্যাঁ কিভাবে ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করতে হয়, ঠিক আছে, এগুলো আমরা একটু দেখব, সমস্যা নেই। সিম্পল, একদম সিম্পল, তোমাকে একবার দেখাই দিলেই তুমি বুঝতে পারবে যে এটা ইজি। তো এটা আসলে স্প্রিন্টের একটা তোমার ভিজুয়ালাইজেশন। স্প্রিন্টটা তো আমরা হয়তো বা মিটিং করি, আমরা হয়তো বা মুখে মুখে বলি, বাট এগুলো ফাইনালি রিপ্লেস হয় তোমার ওই ট্রেলোতে। ঠিক আছে, তো একটা স্প্রিন্ট মিটিংয়ে একটা গোল থাকে। ঠিক আছে, আমরা হলো 10টা কাজ সম্পূর্ণ করব, 10টা কাজ 5 জন মিলে করব, এবং একটা ডেডলাইন থাকে, ওই ডেডলাইনের পরে আরেকটা স্প্রিন্ট মিটিং হয়, আরেকটা স্প্রিন্ট মিটিং হয়, এইভাবে 10-12টা স্প্রিন্ট মিটিংয়ের মাধ্যমে একটা প্রজেক্ট সম্পূর্ণ হয়। তো মিটিংটা খুব ইম্পর্টেন্ট, ব্রেন স্টর্মিং তোমার লাগবেই। একটা প্রজেক্ট করবা আর ব্রেন স্টর্মিং করবা না, তুমি নিজে নিজে সব করে ফেলতে চাও, ওই প্রোডাক্ট চলবে না। ঠিক আছে, ওইটা হয়তো বা সাময়িক আমরা কোর্সের পাস করে ফেলতে পারবো, বাট ওটা নিয়ে তুমি মার্কেটে কোনো কিছু করতে পারবে না।
প্রফেশনাল কোনো প্রজেক্ট হবে না। একটা প্রফেশনাল প্রজেক্ট দাঁড় করাতে হইলে তোমাকে অবশ্যই ব্রেন স্টর্মিং করতে হবে, টিমদের নিয়ে কাজ করতে হবে। উইদাউট টিম নর্মালি একটা প্রোডাক্ট ডেভেলপ করা ইম্পসিবল। So am I making myself clear? Yes, sir. Yes, sir. Okay. So I think তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছো আমরা কি করতে চাচ্ছি। আমরা বেসিক্যালি যা শিখাবো সেটা দিয়ে প্রজেক্ট করার চেষ্টা করবা। রিয়েক্ট জেএসটা আমি অ্যালাউ করলাম, কারণ রিয়েক্ট জেএসটা এখন খুব পপুলার একটা ফ্রন্ট এন্ড টেকনোলজি, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা ইজিলি জাভা স্ক্রিপ্টের কাজগুলো এখানে তোমার ইজিলি ইন্টিগ্রেট করা আছে আসলে অলরেডি, ঠিক আছে। হ্যাঁ, তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবা যে কোনো বিষয় ক্লিকের মাধ্যমে, একটা ক্লিকের মাধ্যমে, যেখানে তোমার অনেক লাইন অফ কোড লিখতে হবে না, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি ফ্রন্ট এন্ডে HTML CSS কে ধরো কোনো কিছু করতে চাই, একটু অ্যাট্রাকটিভ করতে চাই, তখন আমাদের জাভা স্ক্রিপ্ট jQuery এগুলো আলাদাভাবে নিয়ে আসতে হয়। আর রিয়েক্ট জেএসে কিন্তু আলাদাভাবে নিয়ে আসতে হবে না, ঠিক আছে। সে তো নিজেই একটা জাভা স্ক্রিপ্ট, তাই না? জাভা স্ক্রিপ্টেরই আরেকটা পার্ট আর কি তোমার রিয়েক্ট জেএস ফ্রন্ট এন্ড, ঠিক আছে। তো তো ব্যাকএন্ডে আমরা নর্মালি নোড জেএসটা আমি নর্মালি প্রিফার করি, বাট আসলে সিলেবাসটা এখনো ভাবে সাজানো হয়নি। তো নোড জেএসটা আমরা এখানে শিখবো না, আমরা লারাভেলটাই শিখবো ব্যাকএন্ড হিসেবে। নোড জেএস একটা জাভা স্ক্রিপ্টেরই আরেকটা পার্ট। আর তুমি বলতে পারো স্যার জাভা স্ক্রিপ্ট তো ফ্রন্ট এন্ড কাজ করে, বাট না, নোড জেএস হলো রান টাইম তোমার জাভা স্ক্রিপ্ট, বুঝছো। তো এই হলো সার্ভার সাইডে কাজ করতে পারে, এই একমাত্র নোড জেএস সার্ভার সাইডে কাজ করতে পারে। আর বাকি যে জেএস গুলা দেখো না, যত ধরনের জেএস এর নাম শুনবা ম্যাক্সিমামই তোমার ফ্রন্ট এন্ড, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে কাজ করতে পারে। একমাত্র নোড জেএস ব্যাক এন্ডে কাজ করে, ঠিক আছে। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট তুমি যদি হইতে চাও নোড জেএস দিয়েও তুমি করতে পারো। নোড জেএস আর রিয়েক্ট জেএস এর মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, নোড জেএস, রিয়েক্ট জেএস আর মঙ্গোডিবি, ঠিক আছে। মঙ্গোডিবি হলো নো এসকিউএল ডাটাবেস বা নো এসকিউএল কোয়েরি বলা হয়, ঠিক আছে। তো ওখানে হলো কালেকশন আকারে ডাটাগুলো সেভ হইতে থাকে মঙ্গোডিবিতে, ঠিক আছে। তো তুমি যদি ধরো মানে তোমার প্রোডাক্টটাকে, তোমার প্রজেক্টটা অনেক যদি বড় হয় এবং অনেক লাইট ওয়েট হইতে হবে, অনেক হালকা হইতে হবে, হ্যাঁ, এক ক্লিকের মাধ্যমে যেন আমার পেজগুলো চলে আসে, সেক্ষেত্রে তুমি অবশ্যই রিয়েক্ট জেএস ইউজ করতে পারো এবং ব্যাকএন্ডে নোড জেএস ইউজ করতে পারো, ঠিক আছে। সো এই আর কি। তবে লারাভেল এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা কিনা টিল নাও এখনো পপুলার, ঠিক আছে। তো পিএইচপি ফ্রেমওয়ার্ক, তো তুমি বলতে পারো পিএইচপিতে তো হয়তো বা এখন ডেভেলপ হয় না, বাট তুমি যদি হিস্ট্রি দেখো, পৃথিবীতে যত বড় বড় সফটওয়্যার আছে ম্যাক্সিমামই পিএইচপি দিয়ে করা, পিএইচপি বা পিএইচপির ফ্রেমওয়ার্ক দিয়ে করা, ঠিক আছে। তো ফেসবুক টিল নাও তোমার পিএইচপি ইউজ করে, ফেসবুক এখন রিয়েক্ট জেএস ইউজ করে। রিয়েক্ট জেএসটা ফেসবুকেরই, বুঝছো। ফেসবুকে তোমার ওই যে ধরো বিভিন্ন ইমোজি দেওয়ার জন্য তারা এই রিয়েক্ট জেএসটা বানাইছিল, পরে এটাকে ওপেন সোর্স করে দিছে এবং সেটা জনগণের জন্য পাবলিক করে দিছে, এখন আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো রিয়েক্ট জেএসটা নর্মালি ফেসবুকের। সো তারা তাদের ফ্রন্ট এন্ডটাকে লাইট ওয়েট করার জন্য এই কাজটা তোমার করছে। তাদের কিন্তু ব্যাক এন্ড তোমার ওই সি বা পিএসপি, বুঝছো, সি ইউজ করছে প্লাস পিএসপি ইউজ করছে, হ্যাঁ। তো তাদের ব্যাক এন্ড টিল নাও পিএসপি, এত বড় একটা সফটওয়্যার কোম্পানি তারা পিএসপি ইউজ করছে, রাইট। তো পিএসপি জনপ্রিয়তা কিন্তু এখনো আছে, এখনো হারাই যায়নি, হ্যাঁ। এটার ইন্ডিং হওয়া ডিফিকাল্ট আছে, এটার ইন্ডিং হবে না। পিএসপি সামনে এমন কিছু নিয়ে রিয়েক্ট জেএস এর সবকিছু দেখা যাবে যে ইন্টিগ্রেট করে ফেলছে, এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা বলা যায় না। তো এটা এত তোমার মানে কি বলে এনরিচ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার। সো আমরা নেক্সট ক্লাস থেকে থিওরিটিক্যালি আলোচনা করার চেষ্টা করব যে আমরা কিভাবে ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ে স্টেপ বাই স্টেপ নিজেকে ইমপ্রুভ করতে পারি, নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে, নিজেকে একজন ওয়েব অ্যাপস ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে এই কোর্সের মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো বেস্ট অফ লাক। আমি তোমাদের বিএলসিতে অ্যাটেন্ডেন্স ক্রিয়েট করে দিব। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই মুহূর্তে? স্যার নোড.জেএস তো অনেক ফেমাস, তারপর ফাস্ট কাজ করে, তাহলে স্যার আমাদের নোড.জেএস না শেখায় পিএইচপি কেন শিখে? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সিলেবাসটা এখনো ওই অবস্থায় আছে। আমি স্যার ম্যাডামদের সাথে কথা বলছি যে সিলেবাসটা আপডেট করেন স্যার। এখন হলো রিয়েক্ট জেএস বা নোড জেএস চলতেছে। বেসিক্যালি আমরা নর্মালি এই সাবজেক্টগুলোতে নর্মালি এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখাই না।
এটা স্টুডেন্টরা শিখে নেয়, স্টুডেন্টরা ধরো আলাদাভাবে শিখে নেয়, ঠিক আছে। তো যেহেতু ওয়েব ইঞ্জিনিয়ারিংয়ে আমরা এই সাবজেক্ট বিষয়গুলো রাখছি, যে না আমরা থিওরিটিক্যালি আমরা নর্মালি ল্যাবের এই বিষয়গুলোও শিখাবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সিলেবাসটা আসলে ওইভাবেই করা। তারপরেও কিন্তু আমরা মাঝে মাঝে টিচাররা হয়তো বা অ্যালাউ করি, ঠিক আছে, যে তুমি এটা দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন নর্মালি একটা সিলেবাসের বাইরে আমরা যেতে পারি না, ঠিক আছে। একটা স্পেসিফিক ব্যাচের জন্য আমাকে ওই সিলেবাসটাই শেষ করতে হবে, কারণ আমাদের কোশ্চেনটা হবে ইউনিফাইড। তো কোশ্চেনটা যখন ইউনিফাইড কোশ্চেন হবে, তো ইউনিফাইড কোশ্চেনের ক্ষেত্রে যখন আমি নোট দিয়ে শিখাবো, অন্যান্য টিচাররা লারাভেল থেকে কোশ্চেন করবে, তখন কিন্তু তুমি হয়তো বা আনসার করতে পারবে না। আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে তোমার জন্য। আমি হয়তো বা শিখাইতে পারি, বাট তুমি দেখা যাবে ফাইনাল কোশ্চেন বা মিড টার্মে গিয়ে তুমি এগুলো পাবা না। তখন দেখা যাবে যে না, আমি শিখে কি করবো আমি যদি পরীক্ষায় লিখতে না পারি, তাই না? এই জন্য আমরা নর্মালি সিলেবাসের বাইরে যাই না, ঠিক আছে। তারপরে আমরা মাঝে মাঝে স্টুডেন্টদের অ্যালাউ করি, অনেক ইন্টারেস্ট থাকলে। সেক্ষেত্রে নতুনভাবে না শিখিয়ে সে যদি নিজে নিজে করতে পারে, দ্যাটস ফাইন। বুঝতে পেরেছো? কেউ একজন হাত তুলেছো, কথা বলতে পারো। বলবা? জেলা স্যার বলবো না। আচ্ছা, সো এই হলো বিষয়, হ্যাঁ। তো আমরা শিখবো, সমস্যা নাই। যেমন এই জিনিসগুলো তো আমাদের শেখায় নাই, আমরা যখন পড়ছি তখন আমাদের লারাভেল শেখায় নাই, তখন ধরো আমাদের এই রিয়েক্ট জেএস বা নোট জেএস তো এগুলা ধরো জানতোই না, হয়তো বা মনে করো এগুলো আসছেই তো পরে, তাই না? তো এই টেকনোলজিগুলো তো ইদানিং না পপুলার হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ। তো ধরো ফ্লাটার এই ইদানিং আসছে, তাই না? তো এই যে মোবাইল অ্যাপস যেটা করে আর কি, মোবাইল ওয়েব যা আছে সবই করা যায় ক্রস প্ল্যাটফর্ম, ফ্লাটার যেটা করে আর কি, হ্যাঁ। তো ওইটা তো ধরো আমরা হয়তোবা আমরা নিজেরাই করিনি ওইটা দিয়ে, ঠিক আছে। তারপর ধরো বেশ কিছু আরো টেকনোলজি আসতেছে, আমাদেরকে অ্যাডাপ্টিভ হইতে হবে অবশ্যই। আমি চেষ্টা করি নিজেকে সবসময় একটু আপডেটেড রাখার জন্য, ঠিক আছে। কারণ যে টেকনোলজিগুলো আসে ওই টেকনোলজিগুলো দিয়ে আমি একবার হলেও কিছু একটা ছোট্ট প্রজেক্ট হলেও করার চেষ্টা করি। যেমন আমি রিয়েক্ট জিএসও প্রজেক্ট করছি, আমি নোট জিএসও প্রজেক্ট করছি, ঠিক আছে। এবং আমি ওটার এপিআই নিয়েও কাজ করছি, ঠিক আছে। তো কেন করছি, যেন আমার একটা এক্সপিরিয়েন্স থাকে, আমি যেন স্টুডেন্টদের সামনে অ্যাটলিস্ট বলতে পারি তুমি কিভাবে করতে পারো বা কিভাবে শুরু করতে পারো, ঠিক আছে। তো সেই বিষয়গুলো আমি তোমাকে যথেষ্ট পরিমাণ গাইডলাইন দিতে পারবো, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমি নর্মালি বরাবর স্টুডেন্টদের কাছ থেকে শেখার চেষ্টা করি, কারণ স্টুডেন্টরা অনেক সময় আমাদের থেকে অনেক বেশি জানে, ঠিক আছে। তো অবশ্যই শেয়ার করবা, তুমি যদি নতুন কোনো কিছু জানো, নতুন টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকে, অবশ্যই এই ক্লাসে শেয়ার করবা। ক্লাসে শেয়ার করলে আমিও শিখে যাব এবং আমি নিজেকে আপডেট রাখতে পারবো, ঠিক আছে। কারণ এই ধরনের টেকনোলজিগুলোতে, এই ধরনের সাবজেক্টগুলোতে যদি আমরা নিজেকে আপডেট না রাখতে পারি, আমরা বেশি দূর সামনে আগায় যেতে পারবো না, হয়তো বা শেষ হয়ে যাবো, এখানেই শেষ হয়ে যাব। এবং ইন্ডাস্ট্রি লেভেলে কি কাজ হয় সেই বিষয়গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমরা শিখে গেলাম একটা, ইন্ডাস্ট্রিতে যাই আরেকটা শিখবো, তাহলে কেই হইলো, আমাকে তোমাকে শিখাইয়া লাভ কি, তাই না? তো ইন্ডাস্ট্রির বিষয়গুলো আমাদের এখানে মোটামুটি একটা প্রফেশনাল লেভেলে যাইতে হবে। তো এই জন্য দ্যাটস ওয়াই মিনিমাম তোমাকে টিম ওয়ার্ক কিভাবে করে এটা তোমাকে জানতে হবে। কারণ তুমি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করার পরে দেখবা যে সেখানে টিম ওয়ার্ক ছাড়া কোনো কাজ হয় না। একটা প্রজেক্ট 5-6 জন ডেভেলপ করতেছে, আলাদা আলাদাভাবে ডিফাইন করে দিছে, তুমি এতটুকু করবা, তুমি এতটুকু করবা। তাহলে কি সোর্স কোড বারবার কপি পেস্ট করে করে করবা নাকি? যে ভাই আমি তো করছি এটা ড্রাইভে শেয়ার করে দিলাম, আপনি নামাই নেন। বিষয়টা এরকম হবে না? এরকম হবে হ্যাঁ স্যার, আমরা GitHub ইউজ একটা করতে পারি। একটা কন্টেইনার থাকবে, যে কন্টেইনারে আমি আমার কাজগুলো আপডেট করব, তুমি তোমার কাজগুলো আপডেট করবা, আরেকজনের কাজগুলো আপডেট করব। যখন আমার লাগবে সেখান থেকে আমি আমার নিজের কোডগুলো আপডেট করে নিব, রাইট? জি স্যার। এরকম থাকা ভালো না? তো এটার জন্য আমাদের নর্মালি গিটহাব শিখতে হবে অথবা বিটবাকেট, এই দুইটা প্ল্যাটফর্মের একটা শিখলেই হবে। তো গিটহাবটাকে আমরা প্রায়োরিটি দিব, কারণ গিটহাবটা যদি আমরা রাখি, আমাদের প্রোফাইলটাকে আমরা পাবলিকলি মানুষের কাছে শো আপ করতে পারবো, ঠিক আছে। তো এখানে শো আপেরও একটা বিষয় আছে। আমি যে কাজগুলো করব সেটা যদি কোম্পানিকে ঠিকমতো উপস্থাপন না করতে পারি, সেটা যদি প্রুফ দেখাইতে না পারি, তাহলে তো লাভ নাই। কোম্পানি কিভাবে তোমাকে বিশ্বাস করবে যে তুমি গিটে কাজ করছো বা তোমার প্রজেক্ট আছে, কোম্পানি কিভাবে বিশ্বাস করবে? তো তুমি যদি গিটহাব দেখাই দিতে পারো, তাহলে সে বুঝে যাবে যে তুমি কোন লেভেলে ডেভেলপার, এবং তোমাকে নিলে তাদের লাভ হবে কি হবে না অটোমেটিক্যালি বুঝে যাবে। তোমার গিটহাবে যখন দেখবে যে 5টা প্রজেক্ট আছে সেই ভাগা ভাগা,
ঠিক আছে? তখন এমনি বোঝা যাবে যে তুমি আসলে কি জিনিস। গট ইট? জি স্যার। ওকে, স্যার। আমরা Yes, আমরা sir. ধীরে ধীরে টুলস গুলা জানবো। আমি তোমাদের সাথে একটা ডক ফাইল শেয়ার করব, যেখানে ডিজিটাল টুলস গুলা থাকবে, এবং এই টুলস গুলোর মাধ্যমে কি করতে পারি সেটার একটা ডেসক্রিপশন থাকবে 1-2 লাইনে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমি শেয়ার করে দেবো। ঠিক আছে? আর এখনই চিন্তা করতে থাকো কি প্রজেক্ট করবা, তোমরা নিজেরা করো, আমি দেখি শেয়ার দিব, তারপর ওখান থেকে একটু আইডিয়া জেনারেট করতে পারবা। ঠিক আছে? সো আমরা এটা হয়তো বা 2-3টা ক্লাস পরেই, আমরা হয়তো বা 2-3টা উইক পরেই আমরা প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে নিব। ঠিক আছে? কি প্রেজেন্টেশন প্রজেক্ট দিবা, তবে মনে রাখো ল্যাবে যা দিবা থিওরিতে তাই। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই। আর আমরা হলো